প্রথম রাষ্ট্রীয় সফরেই চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই মেহমান হলেন না তিনি, বরং অভাবনীয় কূটনৈতিক মাস্টার স্ট্রোকের মাধ্যমে বেছে নিলেন অন্য এক দেশকে। শপথ গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর কোথায় হবে তা নিয়ে যখন দেশি বিদেশি সংবাদ মাধ্যম ও কূটনৈতিক মহলে জল্পনা কল্পনার অন্ত ছিল না, ঠিক তখনই সব হিসাব নিকাশ পাল্টে দিলেন বাংলাদেশের এই নতুন রাষ্ট্রনায়ক। সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানদের প্রথম সফর হিসেবে ভারত কিংবা কোনো প্রভাবশালী মুসলিম রাষ্ট্রকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি ছিল। তবে তারেক রহমান সেই প্রথা ভেঙে বিশ্বমঞ্চে এক নতুন বার্তাই দিলেন। দিল্লির লোকসভার স্পিকারের মাধ্যমে পাঠানো নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি কিংবা ইসলামাবাদের লোভনীয় দ্বিপাক্ষিক প্যাকেজ কোনোটিই তাকে টলাতে পারেনি। দুই প্রতিবেশী দেশের প্রবল টানাপড়েনের মাঝখানে দাঁড়িয়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নিরপেক্ষতার পথ বেছে নিয়েছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল। ভারতের রাজধানী দিল্লিতে প্রথম সফরে গেলে আন্তর্জাতিক মহলে এমন একটি ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যে বাংলাদেশ হয়তো নির্দিষ্ট কোনো বলয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। আবার অন্যদিকে প্রথমেই পাকিস্তানে পা রাখলে ভারতের সাথে সম্পর্কের শুরুতেই এক ধরনের তিক্ততা বা অস্বস্তির জন্ম দিতে পারত। এই জটিল সমীকরণ মেলাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সাথে দীর্ঘ আলোচনা করেন এবং শেষ পর্যন্ত ভুটানকে বেছে নেন। ভুটানকে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক ও আবেগীয় কারণও কম নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশটি ছিল এই ভুটান। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই হয়তো তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় পদচারণা এই শান্ত জনপদে রাখতে চেয়েছেন। তাছাড়া সম্প্রতি অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তবগে উপস্থিত ছিলেন এবং তিনি অত্যন্ত উষ্ণভাবে তারেক রহমানকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সার্কভুক্ত ক্ষুদ্র এই দেশটিকে প্রথম সফরের গন্তব্য হিসেবে নির্ধারণ করে তারেক রহমান প্রমাণ করলেন ঢাকা এখন আর কোনো একক পরাশক্তির আজ্ঞাবহ নয়। ছোট বড় নির্বিশেষে সকল প্রতিবেশীর প্রতি সমমর্যাদার নীতিতে বিশ্বাসী নতুন বাংলাদেশ। তবে প্রধানমন্ত্রীর এই চমক কেবল আন্তর্জাতিক অঙ্গনেই সীমাবদ্ধ নেই, দেশের ভেতরেও তিনি একের পর এক কঠোর ও সংস্কারমুখী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের নজর কেড়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের প্রচলিত শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা এবং সরকারি প্লট বরাদ্দের নীতি বাতিল করে দিয়েছেন। রাজনীতিকদের ভোগবিলাস কমিয়ে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসার এই সাহসী পদক্ষেপ দেশে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। মন্ত্রীদের বাহুল্য খরচ কমানোর জন্য তার দেওয়া কড়া নির্দেশ এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার জনগণের মধ্যে আশার আলো জাগিয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারত পাকিস্তানের রশি টানাটানি এড়িয়ে ভুটানকে বেছে নেওয়া এবং অভ্যন্তরীণ প্রশাসনে আমূল পরিবর্তন আনা, সব মিলিয়ে তারেক রহমান এক স্পষ্ট বার্তা দিয়েছেন তার সরকারের মূল মন্ত্র এখন আর কোনো নির্দিষ্ট বলয় বা গোষ্ঠী স্বার্থ নয়, বরং সবার আগে বাংলাদেশ। আবেগ কিংবা কোনো শক্তিশালী রাষ্ট্রের দাদাগিরির কাছে মাথা নত না করে নিজের দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই তার মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এক নতুন আত্মমর্যাদাশীল এবং ভারসাম্যপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। ভারতের লোকসভা স্পিকার কিংবা পাকিস্তানের বিশেষ দূতের প্রস্তাবকে অত্যন্ত ভদ্রভাবে এড়িয়ে এক নতুন সমীকরণ তৈরি করে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ এখন নিজের পথ নিজেই বেছে নিতে সক্ষম। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নতুন মেরুকরণ ও কূটনৈতিক দৃঢ়তা আগামীর দিনগুলোতে আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের প্রভাব ও গুরুত্ব আরও বহুগুণ বাড়িয়ে তুলবে, এমনটাই মনে করছে বিশ্লেষক মহল।